আমেরিকার গোয়েন্দা তরফ থেকে এই খবরটা এসেছে। খুবই মারাত্মক খবর বাংলাদেশের জন্য। যে করিডোর নিয়ে আলোচনা চলছিল, যে করিডোর এবং বন্দর দিয়ে দেয়া, বিদেশিদের হাতে তুলে দেয়া, এটা নিয়ে যখন দেশের মধ্যেই এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, করিডোর জাতিসংঘের নামে মূলত যুক্তরাষ্ট্রকে দেওয়ার ব্যাপারটাই সামনে আসছিল, তখন যুক্তরাষ্ট্র থেকে নতুন একটা খবর আসলো এবং সেই খবরটা চীন কেন্দ্রিক। যখন আমরা সবাই আলোচনা করতে ব্যস্ত যে বাংলাদেশে আমেরিকা ঘাঁটি গাড়তে চায়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাদের ঘাঁটি প্রয়োজন এবং আরাকানদের সহযোগিতা করে, বিভিন্নভাবে সহযোগিতা করে আরাকানদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যুক্তরাষ্ট্র সরকার কাজ করতে চায়, তার ফলে তাদের একটা ঘাঁটি প্রয়োজন এবং এই ঘাঁটির ফলে চীনের সঙ্গে মোকাবেলাটা তাদের জন্য সহজ হবে, এরকম আলোচনা যখন প্রাধান্য পাচ্ছে দেশে, তখন আমেরিকা থেকে খবর আসলো চীন নাকি বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে যখন উঠে আসে চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে, তখন ব্যাপারটা একটু মিলে যায়, দুয়ে দুয়ে চার মিলে যায়। যে কারণে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গড়তে চায় চীনকে ঠেকানোর জন্য। বার্মা কে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টার পক্ষে বিপক্ষে চীন যুক্তরাষ্ট্র দুই দেশই কাজ করছে। যুক্তরাষ্ট্র যখন আরাকান আর্মিকে সহযোগিতা করতে চায়, তখন চীন মায়ানমারের সামরিক জান্তাকে সহযোগিতা করতে চায়। তাদের সেখানে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে। সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি, এবং সেই মুখোমুখি তারা তখন আমরা পালের গোদা হয়ে আমরা পরিণতি ভোগ করব, সেরকম পরিস্থিতির দিকেই যদি চলে যায়, তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। আর সেই বিপজ্জনক ব্যাপারে বাংলাদেশের সরকার সচেতন আছে কিনা, বাংলাদেশের সরকার কোনো একদিকে মাথা পেতে দেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমরা এর আগের সরকারে, আওয়ামী লীগ সরকারকে অনেক সমালোচনা করি, তারা অনেক দুর্নীতি করেছে, তারা দেশের রাজনীতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাদের একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা ভারসাম্য রাখতে সচেষ্ট হয়েছিল। যেমন চীনের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, আবার ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কের ভারসাম্যটা রাখতে চেয়েছিল। চীন এবং ভারত যখন একেবারে মুখোমুখি শত্রু, তখন একই সঙ্গে এই দুই দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অব্যাহত ছিল। সেরকম কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হয়েছিল। বর্তমান সরকার আরো বেশি প্রশংসিত কাজ করবে সেই প্রত্যাশা জনগণের রয়েছে, যেহেতু ডক্টর ইউনূসের উপরে জনগণের অনেক আস্থা। যদিও সাম্প্রতিক সময়ে তিনি পদত্যাগ করবেন, নির্বাচন দিতে হেলাফেলা করছেন, ডিলে করছেন, করিডোর এবং বন্দর ইস্যুতে নানাভাবেই তার বিপক্ষে জনমত গড়ে উঠছে, সেরকম একটা পরিস্থিতিতে এরকম এত বড় একটা ধাক্কা সামলাতে পারবেন কিনা, সেই প্রশ্নটা সামনে এসেই যায়। এবং বাংলাদেশের জন্য উভয় সংকটের ব্যাপার। বাংলাদেশ সরকারকে, প্রফেসর ইউনূস সরকারকে আমরা দেখেছি চীনের সঙ্গে অনেক বেশি সম্পর্ক তৈরি করার চেষ্টা, যদিও সেই চেষ্টাটা খুব একটা ফলপ্রসূ হয়েছে বলে মনে হয়নি। তারপরে আমরা দেখেছি আমেরিকার দিকে ঝুঁকতে, আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করার ব্যাপারে তাদের কার্যক্রম এবং চেষ্টা দেখেছি। এখন আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন আসলো বাংলাদেশে চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কেন এই তথ্য উঠে আসলো? চীন কি সত্যি বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে? যখন আমেরিকার সামরিক ঘাঁটি গড়ার ব্যাপারে বাংলাদেশে নানা রকমের আপত্তি উঠছে এবং তাদের সেই প্রক্রিয়াকে সরকার সমর্থন করছে বলে সমালোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, তখন এই ধরনের খবর বাংলাদেশের মানুষের জন্য একটা
আতঙ্কের খবর। দেখে নিন, আমরা দুই পত্রিকা দুই রকমের নিউজ করেছে। কালবেলা এক ধরনের শিরোনাম করেছে, আবার কালের কণ্ঠ আর এক ধরনের শিরোনাম করেছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন। আবার যদি কালবেলার দিকে তাকাই তাহলে তারা বলছে বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, একেবারে কনফার্ম করছে, দাবি যুক্তরাষ্ট্রের। দুইভাবে এই সংবাদটাকে ট্রিট করা হয়েছে। কিন্তু সংবাদের ভেতরে কি বলা হচ্ছে? সংবাদের ভেতরে বলা হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশ সহ একাধিক দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ অবকাঠামো নির্মাণ করতে চায়। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ রয়েছে। মার্কিন এই প্রতিবেদনে জানানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য চীন অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলছে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পন্ন হওয়ায় বিষয়টি তারা অব্যাহত রেখেছে। এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবেলা করার জন্য বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং সেই কারণেই চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য খুব খারাপ খবর, এমনই তারা প্রতিবেদনে বলছে। চীন অনেক দেশে সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে, সেটা আমাদের জন্য হেডেক নয়। পাল্টে যাচ্ছে উপদেষ্টা পরিষদ। আপনারা জানেন গত সপ্তাহের শুরুর দিকেই একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। এই চাঞ্চল্যকর পরিস্থিতিটি হচ্ছে যে আসলে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসলে কি ঘটতে যাচ্ছে, বা অন্তর্বর্তীকালীন সরকার কি যথাযথভাবে কাজ করতে পারছে কিনা, তার উপর অর্পিত 3টি দায়িত্ব তারা পালন করতে পারবে কিনা। এইরকম একটা পরিস্থিতিতে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে প্রশ্ন করছেন যে তাহলে এখন কি? বিশ্লেষকরা বলছেন যে এই যে সরকার এবং সরকারকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা, এই জল্পনা কল্পনা আসলে আবেগ নির্ভর ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন বললেন যে আমার কোনো অভিভাবক নেই, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন বলে চাউর হলো। এই দুটো বিষয়ের মধ্যেই আসলে আবেগের খেলা চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় আবেগের জায়গা নেই। অন্যদিকে জামাতও এই বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করার জন্য আহ্বান জানিয়েছে দেশবাসীর প্রতি। অন্যান্য রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। আসলে এই আবেগে ভাসছে বাংলাদেশ, এরকমই আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর এই সংকট কি দূর হলো? যদিও মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, তিনি গতকাল বলেছেন প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন যে ভারতীয় আধিপত্যবাদ নিয়েই শঙ্কাটা বেশি। এখন ভারতীয় আধিপত্যবাদী হোক অথবা তৃতীয় শক্তির ফাঁদি হোক, সকল কিছু মোকাবেলা করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ এদেশের জনগণ একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদকে। এখন সেই কাজটি যদি যথাযথভাবে মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদ বর্গ না করতে পারেন, তাহলে ব্যর্থতার দায়ও কিন্তু তাদের উপরেই আসবে। দর্শক, এইরকম বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে
আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব এবং ফেসবুকে একটা সংবাদ ঘুরে বেড়াচ্ছে। সেই সংবাদটি কি? সেই সংবাদটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা। কয়েকজন ইউটিউবার এরকম বা এর কাছাকাছি প্রস্তাবনা এর আগে দিয়েছিলেন, কিন্তু এই প্রস্তাবনা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এর উৎস কোথায় সেটিরও তল খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অনেকে বলেছেন যে এরকম হলে তো ভালোই হয়, অনেকে আবার বলেছেন যে জাতীয় সরকার করে আবার দীর্ঘ মেয়াদে একটি অনির্বাচিত সরকারের ফাঁদে বাংলাদেশ পড়ে যায় কিনা। প্রিয় দর্শক, দুটো বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়ে গত 5 আগস্ট 2024 তারিখে এদেশের জনগণ দায়িত্ব অর্পণের পর অনেক প্রত্যাশা করেছিলেন, কিন্তু আমরা দেখছি যে এই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের আকাশচুম্বী যে পারফরমেন্স, এর বাইরে অন্যরা খুব একটা তাদের সাফল্য দেখাতে পারছেন না। অন্য উপদেষ্টারা যে সাফল্য দেখাতে পারছেন না, তার দায়ও মোহাম্মদ ইউনূসের উপরেই পড়ছে। ফলে এই সরকারের সকল কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। বিশেষ করে 3টি প্রধান কাজ, বিচার, সংস্কার এবং নির্বাচন, সেই 3টি কাজই নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখন এইরকম প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধান আর্মি অ্যাড্রেসিং এ যে বক্তব্য প্রদান করলেন, সেটা নিয়ে যেমন আলোচনা সমালোচনা হচ্ছে, একইভাবে প্রধান উপদেষ্টা কেন আবেগের বশে ক্ষমতা ছেড়ে দিতে চাইলেন, মানে পদত্যাগ করতে চাইলেন, সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন সেনাবাহিনী প্রধান যেমন এই বক্তব্য দিয়ে তার এখতিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন, একইভাবে প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের পর তিনি পদত্যাগ করবেন এই ধরনের অভিপ্রায় প্রকাশ করাও আসলে গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এইসব আলোচনা সমালোচনা, সন্দেহ, সংশয় বা ভারতীয় আধিপত্যবাদের আশঙ্কার বিপরীতে সমাধানটা কি? যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজকে আরো ত্বরান্বিত করবার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে। প্রথমে ভাবা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপ দেওয়া হবে, কিন্তু অনেক পক্ষ থেকে অনীহা রয়েছে এই বিষয়ে। এখন যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 5 থেকে 7 জন উপদেষ্টাকে পরিবর্তন করে নতুন উপদেষ্টা নেওয়া হবে। সেক্ষেত্রে তথ্য যা পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে আগের মতোই কি সুশীল সমাজের প্রতিনিধিদের এখানে অন্তর্ভুক্ত করা হবে কিনা। আপনারা জানেন যে এই সরকারের ভেতরে যারা সরকারের মূল দায়িত্বকে স্লথ করে দিচ্ছেন, তাদের অনেকেই আসলে তৃতীয় পক্ষের ফাঁদে পা দিয়েছেন। উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ এই ফাঁদে পা দিয়েছেন বলে নানা সূত্র নিশ্চিত করছে। আবার কোনো কোনো উপদেষ্টা বিভাজন তৈরি করছেন, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন না করে অন্য দায়িত্বে ব্যস্ত রয়েছেন। ফলে পুরো পরিস্থিতি আমরা একটা অস্থির অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। তো সেই জন্য বিশ্লেষকরা বলছেন যে এই সরকারের পুনর্গঠন খুব জরুরি একটা ব্যাপার, অপরিহার্যও বটে। পুনর্গঠন করে যেন দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের পূর্ণাঙ্গ পথ নকশা তৈরি করা যায়, সেই ব্যবস্থাটি করতে হবে। সুতরাং কয়েকটি সূত্র আমাদেরকে নিশ্চিত করছে যে জাতীয় সরকার না হলেও বা জাতীয় সরকারের সম্ভাবনা দেখা না গেলেও এখন এই সরকারটি পুনর্গঠিত হবে। এখানে 5-6 জন উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নেওয়া হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরাসরি পছন্দের ব্যক্তিদের চাওয়া হবে, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকেও প্রস্তাবনা চাওয়া হবে। এখানে দুটো বিষয়কে সামনে রাখা হচ্ছে। একটা হচ্ছে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত অরাজনৈতিক ব্যক্তি,
অথবা রাজনৈতিক দল কর্তৃক মনোনীত রাজনৈতিক ব্যক্তি। মানে ধরুন বিএনপি কারো নাম প্রস্তাব করলো, তিনি অরাজনৈতিক হতে পারেন, তিনি সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারেন বা সেক্টর ওয়াইজ এক্সপার্ট হতে পারেন। আবার অন্যদিকে সরাসরি বিএনপি তার দল থেকেও একজন, দুজন, তিনজনের নাম প্রস্তাব করতে পারেন। এভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটি ইতিবাচক পক্ষ এই পরিষদকে পুনর্গঠনের জন্য এগুচ্ছেন। প্রিয় দর্শক, সময় গেলে আরো বিষয়টি স্পষ্ট হবে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডকে পুনর্গঠন করে নতুন রূপে দাঁড় করানোর বিষয়ে যে প্রস্তাবনা এবং প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে, সেটা নিয়েও নানা ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। এইসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করে তা বাস্তবায়নে যেতে হবে। যখনই বৃহৎ আকারে সংস্কারের দিকে যাওয়া যাবে, তখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। তবে সংকট পরবর্তী সময়ে সরকার নিজেদেরকে আত্মসমালোচনার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।